হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু ছায়া প্রকাশনী ভিডিও ক্লাসেস। আমি সাইদ শেখ, পরশুরামপুর এসএস হাই স্কুলের সহকারী শিক্ষক। আজকের আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের রাসায়নিক গতিবিদ্যা, কেমিক্যাল কাইনেটিক্স, এই চ্যাপ্টারটা সম্পর্কে। তবে চ্যাপ্টারে আলোচনা যাওয়ার আগে আমরা একটু জেনে নেব যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে পার্ট এ তে 3 এর দাগে একটা 5 নম্বরের প্রশ্ন আসে। তবে এই 5 নম্বরটা বিভিন্ন পার্টে ভাগ করা থাকে। কখনো 1+1+3 হয়, কখনো 2+3 হয়, এইভাবে। পার্ট বি তে কোনো এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থেকে আসে না। এবার অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করা যাক। অধ্যায়টা আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে রাসায়নিক গতিবিদ্যা অধ্যায় থেকে আমরা কি কি জানতে পারি, বা রাসায়নিক গতিবিদ্যা অধ্যায়টা আমরা পড়ব কেন, এখান থেকে কি কি জানার বিষয় আছে। দেখো, রসায়ন বিজ্ঞানে অনেক আগে থেকেই আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ও তাদের সমিত সমীকরণের সঙ্গে পরিচিত। এখন কোন রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ দেখে অনেক প্রশ্নের উদ্ভব হয়। এই প্রশ্নের বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ দেখে বলতে পারি, আবার শুধুমাত্র সমীকরণ দেখে বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমরা বলতে পারি না। যেমন ধরা যাক একটা রাসায়নিক বিক্রিয়া হলো 4NH3 প্লাস 5O2 থেকে 4NO প্লাস 6H2O। এই রাসায়নিক বিক্রিয়াটা ঘটতে 700 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং প্লাটিনাম তারজালি অনুঘটকের প্রয়োজন। এখন এই রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ থেকে আমরা বেশ কিছু তথ্য বলতে পারি। যেমন কি কি? অ্যামোনিয়া অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড ও জল উৎপন্ন করে, অর্থাৎ এই বিক্রিয়ার বিক্রিয়ক হলো অ্যামোনিয়া ও অক্সিজেন এবং বিক্রিয়াজাত পদার্থ হলো নাইট্রিক অক্সাইড ও জল। দ্বিতীয়ত, 4 মোল অ্যামোনিয়া 5 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 4 মোল নাইট্রিক অক্সাইড এবং 6 মোল জল উৎপন্ন করে, অর্থাৎ বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ সম্পর্কে বলতে পারি। এছাড়া এই বিক্রিয়ার শর্তগুলো থেকে আমরা এই বিক্রিয়ার মুক্ত শক্তির পরিবর্তন ডেল জি এর মান ক্যালকুলেশন করতে পারি এবং সেটা দেখে বলতে পারি বিক্রিয়াটি কোন উষ্ণতায় স্বতঃস্ফূর্ত হবে কি স্বতঃস্ফূর্ত হবে না। আমরা একাদশ শ্রেণীতে এটা তাপগতিবিদ্যার অধ্যায়ে পড়েছি। এছাড়াও এই বিক্রিয়ার বিভিন্ন শর্তের পরিবর্তন করলে বিক্রিয়াটির রাসায়নিক সাম্যের কিরূপ পরিবর্তন ঘটে সেটাও আমরা বলতে পারি রাসায়নিক সাম্য অবস্থার লাসাতেলিয়ার নীতি অনুসারে। কিন্তু এতগুলো প্রশ্নের উত্তর বলা সত্ত্বেও বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমরা শুধুমাত্র এই সমিত সমীকরণ দেখে বলতে পারি না। যেমন এই বিক্রিয়াটির বেগ বা হার কত, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের কিরূপ পরিবর্তন হয় তা কিন্তু আমরা এই সমীকরণ দেখে বলতে পারবো না। দ্বিতীয়ত, বিক্রিয়ার হার কিভাবে বাড়ানো বা কমানো যায়, বিক্রিয়াটি যে গতিতে হচ্ছে সেটা বাড়াতে বা কমাতে গেলে কি ধরনের প্রভাব দরকার সেটা আমরা সমীকরণ দেখে বলতে পারবো না। তৃতীয়ত, বিক্রিয়াটি সম্পূর্ণ হতে কত সময় লাগে, অর্থাৎ অ্যামোনিয়া এবং অক্সিজেন সম্পূর্ণরূপে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড ও জলে পরিণত হতে কত সময় লাগবে, শুধুমাত্র এই সমীকরণ দেখে আমরা তা বলতে পারবো না। আর বিক্রিয়াটির ক্রিয়া কৌশল বা কোন পথে সংঘটিত হয়, অ্যামোনিয়া এবং অক্সিজেন কিভাবে নিজেদের মধ্যে বিক্রিয়া করছে করে নাইট্রিক অক্সাইড ও জল তৈরি করছে, সেই রিঅ্যাকশন মেকানিজম বা বিক্রিয়ার ক্রিয়া কৌশল কিন্তু আমরা এই সমীকরণ দেখে বলতে পারি না। সুতরাং এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে এবং সঠিকভাবে জানতে গেলে আমাদেরকে এই অধ্যায়টা রাসায়নিক গতিবিদ্যা ভালো করে পড়তে হবে। তাই বলা যেতে পারে যে রসায়নের যে অধ্যায়ে কোনো বিক্রিয়ার বেগ বা হার, বিক্রিয়াটির বেগ বা হার নিয়ন্ত্রণকারী প্রভাবসমূহ এবং বিক্রিয়াটি কোন পথে সংঘটিত হয় তার ক্রিয়া কৌশল সম্পর্কে জানা যায়, সেই অধ্যায়কে রাসায়নিক গতিবিদ্যা বলা হয়। এবার আমরা
অধ্যায়কে বিশদে আলোচনা করব। অধ্যায়টি বিশদে আলোচনা করার আগে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে একটু জেনে নেব। রাসায়নিক বিক্রিয়ার বেগ বা হার বিভিন্ন হয়। কিছু কিছু বিক্রিয়া খুব তাড়াতাড়ি হয়, কিছু কিছু বিক্রিয়া খুব ধীর গতিতে হয়। এই রাসায়নিক বিক্রিয়ার বেগ বা হারের উপর নির্ভর করে রাসায়নিক বিক্রিয়াকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম, অতি দ্রুতগতির বিক্রিয়া, ভেরি ফাস্ট রিঅ্যাকশন। কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে তারা এত দ্রুত গতিতে সংঘটিত হয় যে বিক্রিয়ক পদার্থগুলো একে অপরের সঙ্গে মেশানোর সঙ্গে সঙ্গেই বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয়। এই ধরনের বিক্রিয়াগুলিকে অতি দ্রুতগতির বিক্রিয়া বলা হয়। এবং দেখা গেছে এই বিক্রিয়া সম্পন্ন হতে মাত্র 10⁻⁻12 থেকে 10⁻⁻16 সেকেন্ড সময় লাগে। যেমন অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া ইত্যাদি। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি। HCl অ্যাসিডের সঙ্গে NaOH ক্ষার বিক্রিয়া করে NaCl লবণ এবং জল উৎপন্ন করে। এটা একটা অতি দ্রুতগতির বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো এত দ্রুত গতিতে সম্পন্ন হয় যে এই বিক্রিয়ার বেগ বা হার আমরা পরীক্ষার সাহায্যে নির্ণয় করতে পারি না। দ্বিতীয়ত, অতি মন্থর গতির বিক্রিয়া, ভেরি স্লো রিঅ্যাকশন। এই বিক্রিয়াগুলি সাধারণ উষ্ণতায় এত ধীর গতিতে সম্পন্ন হয় যে বিক্রিয়াটি সম্পূর্ণ হতে কয়েক দিন পর্যন্ত সময় লাগে এবং আপাত দৃষ্টিতে দেখে মনে হয় বিক্রিয়াটি স্তব্ধ হয়ে গেছে। যেমন এক টুকরো লোহাকে যদি আমরা বাতাসে ফেলে রাখি তাহলে লোহার গায়ে খুব ধীরে ধীরে মরচে পড়ে এবং এই মরচে পড়তে বেশ কিছুদিন সময় লাগে। আমরা সবাই জানি যে লোহায় মরচে পড়াটা একটা রাসায়নিক বিক্রিয়া এবং এই বিক্রিয়াটা সম্পন্ন হতে বেশ কিছুদিন সময় লাগছে। এই অতি মন্থর গতির বিক্রিয়া খুব ধীর গতিতে ঘটে বলে এদেরও বিক্রিয়ার হার বা বেগ পরীক্ষার সাহায্যে নির্ণয় করা যায় না। বা প্রকৃতপক্ষে আমরা বলতে পারি এই ধরনের বিক্রিয়ার গতি কোনো ভৌত তাৎপর্য নেই। তৃতীয়ত, মধ্যম গতির বিক্রিয়া। কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যারা সাধারণ উষ্ণতায় খুব দ্রুত সংঘটিত হয় না, আবার খুব মন্থর গতিতেও সংঘটিত হয় না। তারা একটা মধ্যম গতিতে সম্পন্ন হয়। এই ধরনের বিক্রিয়াগুলিকে মধ্যম গতির বিক্রিয়া বলে। দ্য রিঅ্যাকশন উইথ মডারেট স্পিড। যেমন সুক্রোজকে যদি আমরা আম্লিক মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করি তাহলে সুক্রোজ আর্দ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজ ও ফ্রুক্টোজ উৎপন্ন করে। এই ধরনের মধ্যম গতির বিক্রিয়া একটা নির্দিষ্ট বেগে বা হারে ঘটতে থাকে বলে আমরা এই ধরনের বিক্রিয়ার বেগ বা হারকে সহজেই পরীক্ষার সাহায্যে নির্ণয় করতে পারি। এরপর এবার আমরা জানবো যে রাসায়নিক বিক্রিয়ার বেগ বা হার বলতে কি বোঝায়। এখন বিক্রিয়ার বেগ বা হার, রেট অফ দ্য রিঅ্যাকশন। রেট অফ দ্য রিঅ্যাকশন। আমরা জানি কোন রাসায়নিক বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ার সিস্টেমে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব সর্বোচ্চ থাকে এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব সর্বনিম্ন হয়, অর্থাৎ শূন্য হয়। কিন্তু সময়ের সাথে যত বিক্রিয়া এগোতে থাকে তত বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। আমরা যদি লেখচিত্রের সাহায্যে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তন হয় সেটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বিক্রিয়কের গাঢ়ত্ব যখন বিক্রিয়ার শুরুতে অর্থাৎ t=0 তখন সর্বোচ্চ ছিল এবং সময়ের সাথে সাথে বিক্রিয়কের গাঢ়ত্ব ক্রমশ হ্রাস পেয়েছে এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বিক্রিয়ার শুরুতে অর্থাৎ যখন t=0 ছিল তখন 0 ছিল এবং সময়ের সাথে সাথে বিক্রিয়া চলাকালীন বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব ক্রমশ বৃদ্ধি পেয়েছে। সুতরাং কোন রাসায়নিক বিক্রিয়ার বেগ বা হারকে আমরা সময়ের সাথে বিক্রিয়কের গাঢ়ত্ব কিভাবে হ্রাস পাচ্ছে তার সাপেক্ষেও প্রকাশ করতে পারি, আবার সময়ের সাথে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কতটা বৃদ্ধি পাচ্ছে তার সাপেক্ষেও প্রকাশ করতে পারি। তাই রাসায়নিক বিক্রিয়ার বেগ বা হারের সংজ্ঞারূপে বলা যেতে পারে প্রতি একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক পদার্থের
গাঢ়ত্বের হ্রাস ঘটে অথবা প্রতি একক সময়ে যে পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় তাকে ওই বিক্রিয়ার বেগ বা হার বলা হয়। একে যদি আমরা একটা সমীকরণের সাহায্যে দেখানোর চেষ্টা করি তাহলে লিখতেই পারি বিক্রিয়ার বেগ সমান বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন ডিভাইডেড বাই উক্ত গাঢ়ত্ব পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময়। অর্থাৎ বিক্রিয়ক হলে গাঢ়ত্বের পরিবর্তনটা হ্রাস হবে আর বিক্রিয়াজাত হলে গাঢ়ত্বের পরিবর্তনটা বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা লিখতে পারি বিক্রিয়ার বেগ R সমান গাঢ়ত্বের পরিবর্তন ডেল সি ডিভাইডেড বাই ডেল টি। গাঢ়ত্বকে যদি সি দিয়ে প্রকাশ করি আর সময়কে যদি টি দিয়ে প্রকাশ করি তাহলে গাঢ়ত্বের পরিবর্তন ডেল সি ডিভাইডেড বাই ডেল টি। এবার আমরা দেখে নেব যে এই বিক্রিয়ার বেগ বা হারকে কোন রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ দেখে কিভাবে প্রকাশ করা যায়। এখন রাসায়নিক বিক্রিয়াগুলোকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি। কেমন? কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ সবার সহগ সমান। আবার কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সহগ সমান হয় না। আমরা প্রথমে দেখে নেব যে সমস্ত বিক্রিয়ার বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সহগ সমান তাদের ক্ষেত্রে বিক্রিয়ার বেগ বা হারকে কিভাবে প্রকাশ করা হয়। একটা ছোট উদাহরণ দিই। ধরা যাক একটা রাসায়নিক বিক্রিয়া হলো A প্লাস B থেকে C উৎপন্ন করছে। অর্থাৎ 1 মোল A 1 মোল B এর সঙ্গে বিক্রিয়া করে 1 মোল C উৎপন্ন করছে। এখানে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ সবার সহগ সমান। আমি ধরে নিচ্ছি খুব ক্ষুদ্র ডেল টি সময়ে A এর গাঢ়ত্বের পরিবর্তন হয় ডেল AA, B এর গাঢ়ত্বের পরিবর্তন হয় ডেল B এবং C এর গাঢ়ত্বের পরিবর্তন হয় ডেল C। তাহলে আমরা লিখতে পারি A এর অন্তর্হিত হওয়ার হার মাইনাস ডেল A ডিভাইডেড বাই ডেল T। যেহেতু A একটা বিক্রিয়ক এবং এর গাঢ়ত্ব ক্রমশ কমতে থাকে অর্থাৎ অন্তর্হিত হতে থাকে তাই আগে মাইনাস। একইভাবে B এর অন্তর্হিত হওয়ার হার সমান মাইনাস ডেল B বাই ডেল T এবং C এর উৎপন্ন হওয়ার হার প্লাস ডেল C বাই ডেল T। যেহেতু C বিক্রিয়াজাত পদার্থ এর গাঢ়ত্ব বৃদ্ধি পেতে থাকে তাই C এর উৎপন্ন হওয়ার হার প্লাস ডেল C বাই ডেল T। এখন সমীকরণ থেকে আমরা বলতেই পারি বিক্রিয়া চলাকালীন একটা নির্দিষ্ট সময়ে A এর গাঢ়ত্বের হ্রাস সমান B এর গাঢ়ত্বের হ্রাস সমান C এর গাঢ়ত্বের বৃদ্ধি। অর্থাৎ এই বিক্রিয়ায় A এর অন্তর্হিত হওয়ার হার সমান B এর অন্তর্হিত হওয়ার হার সমান C এর উৎপন্ন হওয়ার হার। তাই বিক্রিয়ার বেগ বা হার R সমান মাইনাস ডেল A বাই ডেল T সমান মাইনাস ডেল B বাই ডেল T সমান প্লাস ডেল C বাই ডেল T। এখন একটা রাসায়নিক সমীকরণের সাহায্যে আমরা এই ব্যাপারটা আরো ডিটেইলসে বুঝে নেব। ধরা যাক রাসায়নিক বিক্রিয়াটা হলো PCl3 প্লাস Cl2 বিক্রিয়া করে তৈরি করছে PCl5। অর্থাৎ 1 মোল ফসফরাস ট্রাইক্লোরাইড 1 মোল ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে 1 মোল ফসফরাস পেন্টাক্লোরাইড উৎপন্ন করে। তাহলে আমরা লিখতে পারি অতএব PCl5 এর অন্তর্হিত হওয়ার হার সমান মাইনাস ডেল PCl3 এর অন্তর্হিত হওয়ার হার সমান মাইনাস ডেল PCl3 বাই ডেল T। অতএব ক্লোরিনের অন্তর্হিত হওয়ার হার সমান মাইনাস ডেল Cl2 বাই ডেল T এবং PCl5 এর উৎপন্ন হওয়ার হার সমান প্লাস ডেল PCl5 বাই ডেল T। অতএব এই বিক্রিয়ার হার R সমান আমরা লিখতে পারি ডেল PCl3 বাই ডেল T মাইনাস ডেল Cl2 বাই ডেল T সমান প্লাস ডেল PCl5 বাই ডেল T। সুতরাং যে সমস্ত বিক্রিয়ার সহগ অর্থাৎ বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সহগ
সবার সমান হয় তাদের ক্ষেত্রে আমরা বিক্রিয়ার বেগ বা হারকে এইভাবে লিখতে পারি। এরপরে আমরা চলে যাব যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সহগ সমান নয় তাদের ক্ষেত্রে বিক্রিয়ার বেগ বা হারকে কিভাবে প্রকাশ করা হয়। তাহলে যে সমস্ত বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের সহগ সমান নয়, একটা উদাহরণ ধরা যাক একটা উদাহরণ হলো A plus 3B is equal to 2C, অর্থাৎ 1 মোল A 3 মোল B এর সঙ্গে বিক্রিয়া করে 2 মোল C উৎপন্ন করছে। অতএব আমি লিখতে পারি A এর অন্তহিত হওয়ার হার সমান মাইনাস ডেল A বাই ডেল T। অতএব B এর অন্তহিত হওয়ার হার সমান মাইনাস ডেল B বাই ডেল T সমান আমি লিখতে পারি 3 গুণিতক মাইনাস ডেল A বাই ডেল T। কেন? কারণ আমরা সমীকরণ থেকে দেখতে পাচ্ছি 1 মোল A 3 মোল B এর সঙ্গে বিক্রিয়া করে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস ডেল B বাই ডেল T, অর্থাৎ B এর অন্তহিত হওয়ার হার এর অন্তহিত হওয়ার হারের 3 গুণ। আবার একই ভাবে C এর উৎপন্ন হওয়ার হার সমান প্লাস ডেল C বাই ডেল T সমান আমরা লিখতে পারি 2 ইনটু মাইনাস ডেল A ডিভাইডেড বাই ডেল T। কারণ সমীকরণ থেকে বোঝা যাচ্ছে 1 মোল A বিক্রিয়া করে 2 মোল C উৎপন্ন করে, তাই C এর উৎপন্ন হওয়ার হার A এর অন্তহিত হওয়ার হারের দ্বিগুণ। অতএব বিক্রিয়ার বেগ বা হার সমান আমরা লিখতে পারি এর সাপেক্ষে যদি লিখি মাইনাস ডেল A বাই ডেল T সমান, যদি B এর সাপেক্ষে লিখি এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে মাইনাস ডেল A বাই ডেল T সমান এই তিনটা এদিকে চলে এলে মাইনাস 1 এর 3, তাহলে মাইনাস 1 এর 3 ডেল B ডিভাইডেড বাই ডেল T। এবং যদি C এর সাপেক্ষে বিক্রিয়ার হার লিখি তাহলে এই সমীকরণ থেকে বোঝা যাচ্ছে মাইনাস ডেল A বাই ডেল T সমান এই দুইটা এদিকে চলে এলে প্লাস 1 এর 2 ডেল C ডিভাইডেড বাই ডেল T। সুতরাং বোঝা গেল যে কিভাবে আমরা যে সমস্ত বিক্রিয়ার বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সহগ সমান নয় তাদের ক্ষেত্রে বিক্রিয়ার হার বা বেগকে লিখতে পারি। এখন একটা উদাহরণের সাহায্যে আরো ভালো করে ব্যাপারটাকে বুঝে নেব। ধরা যাক একটা রাসায়নিক বিক্রিয়া হলো 4NH3 প্লাস 5O2 বিক্রিয়া করে উৎপন্ন করছে 4NO প্লাস 6H2O। এই বিক্রিয়াতে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ প্রত্যেকের সহগ আলাদা, অর্থাৎ সমান নয়। তাহলে এই বিক্রিয়ার বেগ বা হারকে আমরা কিভাবে লিখতে পারি? অতএব বিক্রিয়ার বেগ বা হার R সমান, যদি আমরা অ্যামোনিয়ার সাপেক্ষে লিখি তাহলে মাইনাস 1/4 ডেল NH3 ডিভাইডেড বাই ডেল T। যেহেতু অ্যামোনিয়া বিক্রিয়ক পদার্থ তাই মাইনাস। যদি অক্সিজেনের সাপেক্ষে আমরা লিখি তাহলে মাইনাস 1/5 ডেল O2 ডিভাইডেড বাই ডেল T সমান, যদি আমরা NO সাপেক্ষে লিখি তাহলে প্লাস 1/4 ডেল NO ডিভাইডেড বাই ডেল T। যেহেতু NO একটি বিক্রিয়াজাত পদার্থ তাই প্লাস, এবং যদি জলের সাপেক্ষে আমরা লিখি তাহলে প্লাস 1/6 ডেল H2O ডিভাইডেড বাই ডেল T। সুতরাং এইভাবে আমরা কোন বিক্রিয়ার সমিত সমীকরণ দেখে তার বেগ বা হারের
রূপকে আমরা প্রকাশ করতে পারি বা লিখতে পারি। শুধু খেয়াল রাখতে হবে, যেহেতু বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাস পায় তাই বেগ লেখার সময় বিক্রিয়কের আগে মাইনাস হবে, এবং যেহেতু বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি পায় তাই বেগ লেখার সময় গাঢ়ত্বের আগে প্লাস হবে। তাহলে আমরা যদি সংক্ষেপে বিক্রিয়ার বেগ বা হারকে লিখতে পারি, তাহলে এইভাবে লিখে প্রকাশ করতে পারি, বেগ সমান প্লাস মাইনাস 1 সহগ ইনটু গাঢ়ত্বের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। যদি আমরা বিক্রিয়কের সাহায্যে বেগ বা হারকে লিখতে চাই তাহলে হবে মাইনাস, আর যদি বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে বিক্রিয়ার বেগ বা হারকে প্রকাশ করতে চাই তাহলে হবে প্লাস। এইভাবে তোমরা দেখলে যে কিভাবে বিভিন্ন ধরনের বিক্রিয়া যাদের সহগ সমান আবার যাদের সহগ সমান নয় তাদের ক্ষেত্রে আমরা সমীকরণ দেখে কিভাবে বেগ বা হারকে লিখতে পারি। এবার আমরা জেনে নেব এই বিক্রিয়ার বেগ বা হার বিভিন্ন ধরনের হয়, গড় বিক্রিয়া হার এবং তাৎক্ষণিক বিক্রিয়া হার। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সাধারণত দু ধরনের বিক্রিয়ার বেগ বা হার বিবেচনা করা হয়। এক, গড় বিক্রিয়া হার অ্যাভারেজ রিঅ্যাকশন রেট, এবং তাৎক্ষণিক বিক্রিয়া হার বা ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট। আমরা এখন এই দুই ধরনের বিক্রিয়ার হার বা বেগকে একটু দেখে নেব। প্রথমে হলো গড় বিক্রিয়া হার। গড় বিক্রিয়া হার কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো রাসায়নিক বিক্রিয়ার একটি বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন এবং উক্ত সময়ের ব্যবধানের অনুপাতকে ওই বিক্রিয়ার গড় বিক্রিয়া বেগ বা গড় বিক্রিয়া হার বলা হয়। যেমন একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা একটু বুঝে নেওয়া যায়। ধরা যাক এ বিক্রিয়া করে বি উৎপন্ন করছে। T1 সময়ে এর গাঢ়ত্ব A1 এবং বি এর গাঢ়ত্ব B1 ও T2 সময়ে এর গাঢ়ত্ব A2 ও বি এর গাঢ়ত্ব পরিবর্তন হয়ে B2 হয়। অতএব সময়ের ব্যবধানে ডেল টি T2 T1 এই সময়ের ব্যবধানে এ এর গাঢ়ত্বের পরিবর্তন হয় মাইনাস ডেল এ। কেন মাইনাস? কারণ যেহেতু এ বিক্রিয়ক সময়ের সাথে সাথে তার গাঢ়ত্ব হ্রাস পেতে থাকে, অর্থাৎ A1 এর থেকে A2 এর মান কম হয়, তাই মাইনাস ডেল এ। এবং এই ডেল টি সময়ের ব্যবধানে বি এর গাঢ়ত্বের পরিবর্তন ঘটে প্লাস ডেল বি। কারণ যেহেতু বি একটি বিক্রিয়াজাত পদার্থ তাই সময়ের সাথে সাথে ওর গাঢ়ত্বের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ B2 B1 এর থেকে বড় হয়, তাই প্লাস ডেল বি। সুতরাং এই বিক্রিয়ার ক্ষেত্রে তার গড় বিক্রিয়া হার আর এভারেজ সমান আমরা লিখতে পারি মাইনাস ডেল এ বাই ডেল টি, বা যদি আমরা বি এর সাপেক্ষে লিখতে চাই প্লাস ডেল বি ডিভাইডেড বাই ডেল টি। তাহলে কোন বিক্রিয়ার গড় বিক্রিয়ার হার এইভাবে প্রকাশ করা হয়। এই প্রসঙ্গে একটা কথা মনে রাখতে হবে যে গড় বিক্রিয়া হার দ্বারা কোন রাসায়নিক বিক্রিয়ার প্রকৃত বেগ বা হারকে আমরা নির্দেশ করতে পারি না। কেন? কারণ দেখো, আমরা সবাই জানি যখন কোনো রাসায়নিক বিক্রিয়া শুরু হয়, বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব সর্বোচ্চ থাকে, আর বিক্রিয়ার বেগ বিক্রিয়কের গাঢ়ত্বের সমানুপাতিক হয়। ফলে বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের গাঢ়ত্ব সর্বোচ্চ থাকায় বিক্রিয়ার বেগ সবথেকে বেশি হয়, এবং যত সময় চলতে থাকে, যত ধীরে ধীরে বিক্রিয়কের গাঢ়ত্ব কমতে থাকে, বিক্রিয়ার বেগ বা হারও তত কমতে থাকে। তাই কোনো একটা মুহূর্তে বিক্রিয়ার বেগ
আমরা গড় বিক্রিয়ার বেগ বা হার দ্বারা প্রকাশ করতে পারি না। এবার আমরা দেখে নেব বিক্রিয়ার তাৎক্ষণিক বিক্রিয়া হার বা ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট। তাৎক্ষণিক বিক্রিয়ার হার কাকে বলে? কোনো একটি বিক্রিয়া চলাকালীন কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাসের হার বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধির হারকে ওই মুহূর্তের ওই বিক্রিয়ার তাৎক্ষণিক বিক্রিয়া হার বলা হয়। যেমন একটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝে নেওয়া যাক। ধরা যাক এ থেকে বি উৎপন্ন হচ্ছে, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। খুব ক্ষুদ্র সময়ে ডেল টি সময়ে এ এর গাঢ়ত্বের পরিবর্তন ডেল এ এবং বি এর গাঢ়ত্বের পরিবর্তন ডেল বি। অর্থাৎ একটা নির্দিষ্ট মুহূর্তে ডেল টি সময়ে এ এর গাঢ়ত্বের হ্রাস হয় ডেল এ পরিমাণ এবং বি এর গাঢ়ত্বের হ্রাস হয় ডেল বি পরিমাণ। অতএব এ এর সাপেক্ষে বিক্রিয়ার বেগ এ এর সাপেক্ষে বিক্রিয়ার বেগ আর সমান আমরা লিখতে পারি লিমিট টি টেন্ডস টু 0 মাইনাস ডেল এ ডিভাইডেড বাই ডেল টি। কারণ খুব ক্ষুদ্র সময়ের ব্যবধানে, অর্থাৎ একটা নির্দিষ্ট মুহূর্তে খুব ক্ষুদ্র সময়ের ব্যবধানে, তাই লিমিট টি টেন্ডস টু 0 ধরা হয়েছে। আর খুব ক্ষুদ্র সময়ের ব্যবধান হলে ডেল কে আমরা ডি এর আকারে প্রকাশ করতে পারি। তাহলে এখানে আর সমান আমরা কি লিখতে পারি? মাইনাস ডি এ ডিভাইডেড বাই ডিটি। অনুরূপভাবে বি এর সাপেক্ষে বিক্রিয়ার বেগ আমরা লিখতে পারি আর সমান প্লাস ডিবি ডিভাইডেড বাই ডিটি। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ কোন রাসায়নিক বিক্রিয়া দেওয়া থাকলে তার গড় বিক্রিয়ার হার ও তাৎক্ষণিক বিক্রিয়ার হার এইভাবে আমরা প্রকাশ করতে পারি। এবং এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে যেহেতু তাৎক্ষণিক বিক্রিয়ার হার একটা নির্দিষ্ট মুহূর্তের ক্ষেত্রে নির্ণয় করা হচ্ছে, তাই তাৎক্ষণিক বিক্রিয়া হার দ্বারা ওই মুহূর্তে রাসায়নিক বিক্রিয়ার প্রকৃত বেগ বা হারকে প্রকাশ করা হয় বা বোঝানো হয়। ঠিক আছে, এবার আমরা দেখব বিক্রিয়ার বেগ বা হারের একক কি। বিক্রিয়ার বেগ বা হারের একক। বিক্রিয়ার বেগ বা হারের সংজ্ঞা পড়ার সময় আমরা পড়েছি প্রতি একক সময়ে গাঢ়ত্বের যে পরিবর্তন ঘটে তাকে বেগ বা হার বলা হয়। তাহলে আমরা লিখতে পারি বেগের একক সমান গাঢ়ত্বের একক, গাঢ়ত্বের একক ডিভাইডেড বাই সময়ের একক। এখন গাঢ়ত্বের একককে আমরা যদি মোল লিটার ইনভার্সে প্রকাশ করি তাহলে আমরা কি লিখব? মোল লিটার ইনভার্স। গাঢ়ত্বের একককে এই দিয়ে প্রকাশ করা হচ্ছে। আর সময়ের একককে আমরা যদি সেকেন্ড দিয়ে প্রকাশ করি তাহলে নিচে হবে সেকেন্ড। অতএব তখন বেগের একক হবে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আবার যদি সময়কে আমরা মিনিট দিয়ে প্রকাশ করি তখন বেগের একক হবে মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স। আবার কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় হয়, তাহলে গ্যাসীয় বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বকে এটিএম এককে প্রকাশ করা হয়। সেক্ষেত্রে বেগের একক হবে এটিএম সেকেন্ড ইনভার্স বা এটিএম মিনিট ইনভার্স। সুতরাং এই ভিডিও ক্লাসে আমি কি কি নিয়ে আলোচনা করলাম? আমরা কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ বা হার,
কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ বা হারের একক, গড় বিক্রিয়ার হার, তাৎক্ষণিক বিক্রিয়ার হার এবং কোনো রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ থেকে তার বেগ বা হারকে কিভাবে লেখা যায় বা কিভাবে প্রকাশ করা যায় সেই সম্পর্কে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে ফলো করবে। পরবর্তী ভিডিওতে আমি এর পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। সঠিক প্রস্তুতি মানেই চাই ছায়া প্রকাশনীর সায়েন্স বই।